আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি নাকি? আচ্ছা, স্ক্রিন দেখাতে তো নাকি? তুমি চাইলে কমেন্টে বলতে পারো, মানে কমেন্টে বলো। মেসেজ দেখো, মেসেজ অপশন আছে দেখো, সেট CHA, এটার মধ্যে লিখতে পারো যে ভাই এটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, একটা মেসেজ করে দাও তো, কথা শোনা যাচ্ছে কিনা। হুম। আচ্ছা ঠিক আছে, ডান, ক্লাস শুরু করতেছি, হ্যাঁ। তো আমাদের আজকে ক্লাস শুরু করবো। তোমাদের HTML ক্লাস ছিল, তো চাকরি বলতে যদিও পাওয়া যাচ্ছে না। মেবি ঘুম যাচ্ছে আর কি করবে বাসে যাওয়া। তো আমাদের আজকে হচ্ছে লেকচার 1 হবে, ঠিক আছে। লেকচার 1 হচ্ছে, দেখো, আমরা টাইটেল কি দিচ্ছি যে ওয়েব ডিজাইন ও HTML। তোমাকে ভাইয়া লাস্ট ক্লাসে একটু দেখেছিলাম, রাজশাহীতে থাকতে। হ্যাঁ, ভাই কলম সিলেক্ট করি এই কালারটা। দেখো আমাদের ক্লাস হচ্ছে ওয়েব ডিজাইন এবং HTML নিয়ে। তো তোমার এই যে অংশটা ওয়েব ডিজাইন, এটা হচ্ছে একটা পার্ট আর HTML হচ্ছে একটা পার্ট, ঠিক আছে। দুইটা পার্ট। তো দুইটা পার্টের মধ্যে আমরা হচ্ছে আজকে যতটুকু পারবো আর কি শেষ করবো। যদি তুমি আগে পড়ছো আজকে একটু ভালো বুঝবা। তো দেখো, প্রথম পেজটা হচ্ছে আমাদের ওয়েব পেজ নিয়ে, হ্যাঁ। প্রথম পেজটা আমাদের কি নিয়ে? ওয়েব পেজ নিয়ে। দেখো, ওয়েব পেজ হলো কি? ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ইলেকট্রিক ডকুমেন্ট, বা সাধারণত যাকে আমরা এসটিএমএল মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। যাই হোক, তো যা সাধারণত আমরা HTML এ লিখি, লিখে হচ্ছে যা ইন্টারনেট ব্যবহার করি ব্রাউজারের সাহায্যে ইউআরএল এর মাধ্যমে যে কোনো জায়গা থেকে সেটা দেখতে পারি আমরা, ঠিক আছে। আহ মানে আমরা যে কোনো জায়গা থেকে ওয়েব পেজটা আমরা দেখতে পারি। তুমি সেটা বাংলাদেশ থেকে বলো, ইন্ডিয়া থেকে বলো, আর অস্ট্রেলিয়া থেকে বলো, তুমি সব জায়গা থেকে চাইলে এটা দেখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের চলে আসে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারটা কি? ওয়েব ব্রাউজার হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার সাথে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভার রাখা পরপর সংযুক্ত ওয়েবসাইট গুলো ব্রাউজ করা যায়। এই যে তুমি একটা ওয়েবসাইট করলা, হ্যাঁ, ওয়েবসাইট গুলো তুমি চাইলে কি করতে পারবা? তুমি চাইলে যে কোনো দেশ থেকে দেখতে পারবা, এবং তুমি যদি সেগুলো ব্রাউজ করো, সেগুলো যদি সার্চ দাও, ঠিক আছে, বা যেখানে তুমি দেখবা ওগুলোর নাম হচ্ছে ওয়েব ব্রাউজার, হ্যাঁ। আচ্ছা, ওয়েব পেজ তো অনেকগুলো ওয়েব পেজ এখানে থাকে। তো ব্রাউজার, ওয়েব পেজ এবং ওয়েবসাইট গুলোকে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে মানুষের বুঝার উপযোগী করে অনুবাদ করে। মানে ধরো আমি তো বাংলাদেশ, তা আমি তো বাংলাতে চার্জ দিব, তাই না? আবার কেউ আছে ইংলিশ বোঝে, সে বাংলা বোঝাই না, তো সে তো ইংলিশে চার্জ দিবে। তো যে যে দেশ থেকে চার্জ দেখ না কেন, তোমার ওই ইউআরএল যে অপশনটা আছে ওখানে ওই রকমই তোমাকে মানে তথ্য দিবে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে তোমার মানুষের বুঝার উপযোগী করে অনুবাদ করে। তো যেমন ব্রাউজার কারা কারা, যেমন আমরা এখানে রাখছি ক্রোম, এটা একটা ওয়েব ব্রাউজার। ফায়ারফক্স একটা ওয়েব ব্রাউজার, তারপরে সাফারি একটা ওয়েব ব্রাউজার, ঠিক আছে। এর মধ্যে তুমি এটা চিনো, এটা জনপ্রিয়, মোবাইলের মধ্যে আছে। আর সেকেন্ড যেটা আছে, আমরা এটা বেশিরভাগ ল্যাপটপে থাকে, অবশ্য ল্যাপটপ বাইরে এখানে কি দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আর যাই হোক, আর সাফারিও অনেকের ফোনে থাকে, অনেকের ল্যাপটপে থাকে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার, ঠিক আছে। আচ্ছা, তো তুমি ওয়েব ব্রাউজার পর্যন্ত বুঝছো কিনা এটা একটু ওয়েবসাইটের মধ্যে ইয়েস অথবা নো এটা বলে দাও। বুঝলাম, এটা নেক্সট পার্টে যাবো। চ্যাট বক্স বলো। হ্যাঁ ভাই, তোমার সাইট দেখতে পাচ্ছি তো তাই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখন চলে যাবো ওয়েবসাইটের মধ্যে। দেখো, ওয়েবসাইট এটা নিয়ে তোমাকে পড়ানো হয়েছিল, ওয়েবসাইট নিয়ে। ওয়েবসাইটটা কি? দেখো, যে একই ডোমেইনের অধীনে, হ্যাঁ, ডোমেইন মানে একটা ঠিকানা। আমরা বলছিলাম তোমাকে ভাইয়া, সবারই একটা একটা আলাদা আলাদা ঠিকানা থাকে, আলাদা আইডেন্টিটি থাকে। যেমন তোমার রোল নাম্বার, তোমার একটা ডোমেইন, তোমার রোল নাম্বার কি তোমার একটা ডোমেইন। তো একই ডোমেইনের অধীনে সার্ভার রাখা পর্ব সংযুক্ত এক বা একাধিক ওয়েবসাইট গুলো সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। তো অনেকগুলো ওয়েবসাইটের যদি তুমি একসাথে করো, ঠিক আছে, এবং এগুলো মিলে যে একটা সমষ্টি হবে, ওইটাকে তুমি ওয়েবসাইট বলবা। তো তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো ওয়েব পেজ, এটা একটা 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 সবগুলো ওয়েব পেজ মিলে তোমার কি হয়েছে? একটা ওয়েব পেজ, এটা কি হয়েছে? একটা ওয়েব পেজ হয়েছে, ঠিক আছে।
তাহলে এটাকে আমরা ওয়েবসাইট বলতে পারি, অনেকগুলো ওয়েবসাইটের সমষ্টি। তারপরে দেখো আমাদের ওয়েব পোর্টাল নামে একটা অপশন, ওয়েব পোর্টাল থেকে এখানে আমাদের চারটা জিনিস আলোচনা করবো। মানে ওয়েব পোর্টাল বোঝার জন্য তোমাকে তিনটা জিনিস আগে বুঝতে হবে ওয়েব পোর্টাল বোঝার আগে। তো আমরা আগে তিনটা জিনিস নিয়ে কথা বলতে দেখো। প্রথম আছে কি আমাদের, এটা হচ্ছে আর্কাইভ ওয়েবসাইট। হ্যাঁ, আমরা মাঝে মাঝে বলি না আমাদের তথ্যগুলো আর্কাইভ করে রাখবো, মানে সংরক্ষণ করে রাখবো, গোপন করে রাখবো। তো এই সকল ওয়েবসাইট সাধারণত পুরাতন কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, ছবি, অডিও, ভিডিও প্রদর্শন করার জন্য তৈরি করা হয়। আর বিজনেস ওয়েবসাইট কোনটা, যেমন ব্যবসায়িক সেবাদান, প্রচার প্রসার। তুমি যদি কোনো ব্যবসা করেছো অনলাইনে, তো কোনো ওয়েবসাইট খুললে সেটা হয়ে যাবে বিজনেস ওয়েবসাইট। আর আরেকটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, যে সকল ওয়েবসাইটে পণ্য বিক্রয় ক্রয় বিক্রয় করা যায়, মূল্য পরিশোধ করার ব্যবস্থা থাকে। হ্যাঁ, মানে তুমি অনলাইনে কিনবা, অনলাইনে টাকা পরিশোধ করবা। এগুলোকে বলে ই কমার্স। যেমন এখানে Amazon.com আছে, Alibaba.com আছে, এগুলো যেমন ইন্ডিয়ান যে কোম্পানিটা Alibaba.com। তো এখনো আমরা আছি আমাদের মূল কথায়, ওয়েব পোর্টাল থেকে। দেখো ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট। এটা হচ্ছে তোমার পরিকল্পিত একটা ওয়েবসাইট, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিঙ্কের সমান অনেকগুলো গুরুত্ব লিঙ্ক থাকে। যেমন বাংলাদেশ সরকার, ধরো একটা আমরা এখানে আইডি নিচ্ছি www.bangladesh.gov.bd, এটা হচ্ছে বাংলাদেশ সরকার ওয়েবসাইট। এখন হচ্ছে বা ওয়েব পোর্টাল বলতে হয়, যেখানে মানুষের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের তথ্য তুমি পাবা। মানে এই ওয়েবসাইটের ভিতরে শুধুমাত্র যে সরকারি, যেমন বিভিন্ন মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে হচ্ছে তোমার পাট মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, সমস্ত মন্ত্রণালয়ের ঠিকানা তুমি এই ঠিকানা যে পাই যাবে। তো যেই ঠিকানার মধ্যে একাধিক লিঙ্ক পাওয়া যায়, একাধিক তোমার আহ পরিচয়, মানে তুমি তথ্যগুলো পেয়ে যাবে, সেটাকে ওয়েব পোর্টাল বলে। ঠিক আছে, ওয়েব পোর্টাল বলতে একটা ইয়েস জানাই দাও। হ্যাঁ, আমি যদি ওয়েব পোর্টাল বুঝে থাকো একটা ইয়েস বলো। বুঝছি, এত দূর। হ্যাঁ, বুঝলে একটা ইয়েস ওয়াই লিখবা, যদি বেশি লিখতে ভালো না লাগলে ওয়াই লিখবা, অথবা না বুঝলে এন লিখবা। আইপি অ্যাড্রেস, তোমাকে আইপি অ্যাড্রেসের জন্য বলেছি ভাইয়া, যে আইপি অ্যাড্রেস তেমন একটা ঠিকানা, তোমার রোল নাম্বার একটা আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসের পূর্ণ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। দেখো এটা পরীক্ষা আসতে পারে, আইপি অ্যাড্রেসের পুরো কি, আইপি অ্যাড্রেস, আইতে ইন্টারনেট আর পি হচ্ছে প্রোটোকল। ঠিক আছে, আইপি অ্যাড্রেস হলো লজিক্যাল সাম্প্রতিক অ্যাড্রেস, আর নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটার, প্রিন্টার, সুইচ, রাউটার বা অন্য কোনো ডিভাইসে অ্যাসাইন বা আরোপিত, অ্যাসাইন মানে সে করতে পারে। ঠিক আছে, আরোপিত করতে পারে। তো আইপি অ্যাড্রেসের ঠিকানা দাও। আচ্ছা, যেমন আইপি অ্যাড্রেস এর ধরনটা হতে পারে, এটা 32 বিটের হতে পারে। আবার এটাকে IPv4 ভার্সন বলা হয়, যেটা 32 বিটের। আর IPv6 যে ভার্সনটা, ওটা 128 বিটের। এখন দেখো, যদি 32 বিট হয়, তুমি কি করবে এটা, মানে কতটি কোড প্রোভাইড করবে তোমাকে। তার জন্য হচ্ছে তোমার 2 to the power n এর ফর্মুলা অ্যাপ্লাই করবে এখানে, যে কয়টা কোড তোমাকে প্রোভাইড করবে। দেখো এখানে 32 বিট, মানে এর জায়গায় তুমি 32 বসাবা, বসালে তুমি কত, 430 পাবা। এটা হচ্ছে এতটি কোড পাবা তুমি। আর যদি তুমি বলো যে ভাইয়া IPv6 এর কোড কয়টা হবে, তুমি 2 এর উপর তুমি 128 বসাই দিবা, তখন তুমি এতটি কোড পাবা। ঠিক আছে। তো পুরাতন একটা আইপি অ্যাড্রেস ছিল, যেমন ফেসবুকের আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, যেমন 157 240, এটা সংখ্যাসূচক আইপি অ্যাড্রেস। গুগল একটা আইপি অ্যাড্রেস আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস ছিল। তো এখন বর্তমানে নতুন একটা আইপি অ্যাড্রেস, ডব্লিউ, যেমন এইটা হচ্ছে আপডেট আইপি অ্যাড্রেস, www.bangladesh.gov.bd। ঠিক আছে। আবার এটা হচ্ছে পুরাতন আইপি অ্যাড্রেস, এবার এটা 32 বিটের হয়, 128 বিটেরও হতে পারে। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা এটা কতটা কোড দিবে সেটা 2 to the power n এর মধ্যে বসাই দিব আমরা। ঠিক আছে, বুঝতে পারলে একটা ইয়েস বলো, না বুঝলে এন লেখো, তাহলে আবার বুঝাবো। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর দেখো, আমরা হচ্ছে ডোমেইনের কথা বলবো। ঠিক আছে, ডোমেইন নেম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস, যা কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে। মানে আমি একটা আইপি অ্যাড্রেস লিখবো, লেখার পরে হচ্ছে তুমি লাস্টের এমন একটা পয়েন্ট, এমন একটা অংশ, যেটা থেকে তুমি বুঝতে পারবে এটা কিসের ওয়েবসাইট। ঠিক আছে, সেটাই হচ্ছে ডোমেইন। আমরা তোমাকে এটা দেখাইছিলাম, যদি দেখো কোনো ওয়েবসাইটের লাস্টে তুমি COM দেখো, তখন সেটা হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। MIL থাকলে সেটা মিলিটারি, মার্কিন সংগঠিত একটা যে সেনাবাহিনী আছে তাদের সংগঠিত হচ্ছে MIL থাকবে। হ্যাঁ, তারপর দেখো GOV থাকলে সেটা গভর্নমেন্ট, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হয়ে যাবে। এডু থাকলে সেটা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে যাবে। হ্যাঁ, এরপর হচ্ছে তোমার যদি আমাদের কি থাকে, আমাদের যদি নেট থাকে, সেটা নেটওয়ার্ক সার্ভিস হয়ে যাবে। ORG থাকলে অলাভজনক প্রতিষ্ঠান। INT থাকলে আন্তর্জাতিক সংবাদ, ইন্টারন্যাশনাল আর কি। তো এখন তাহলে তোমার কাছে আমার একটা ছোট কোশ্চেন, বলো তো,
এই যে ওয়েবসাইটটা, এটা www.bangladesh.gov.bd, এটার কোন অংশটা হচ্ছে তোমার ডোমেইন, এবং হচ্ছে এটা তারা কি বলে জিওবি, হ্যাঁ, আর বিডি আছে। তাহলে তোমার এটার আমরা প্রশ্ন করবো ডোমেইন, এখানে ডোমেইন কোনটা, আমি কি বোঝাচ্ছে ডোমেইনটা বলো, কমেন্টে বলো। www.bangladesh.gov.bd, এটা ডোমেইন কতটুকু এবং হচ্ছে এটা কি বোঝাচ্ছে বলো। এটা আরে মনে থাকার জন্য তো বলি নাই, বলছি তোমাকে কি বোঝাচ্ছি সেটা বলো, এখন কোশ্চেনটার আনসার দাও। এই www.বাংলাদেশ.gov.bd, এখানে জিওবি, এটা তারা কি বোঝাচ্ছে? ফার্স্ট ফার্স্ট। হ্যাঁ দেখছো, এরকম বলছো বুঝছো বনে আছে, এখন তো পারতেছো না। এইখানে আমি বলছি ডোমেইন কতটুকু, ডোমেইন হচ্ছে তোমার জিওবি এবং বিডি দুইটা বলতে পারো, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে আমাদের ডোমেইন। এখানে জিওবি হচ্ছে সরকারি বুঝেছে, আর এখানে যে বিডিটা এটা হচ্ছে বাংলাদেশকে বুঝেছে, বিডি বাংলাদেশ। এবার বুঝতে পারছো কিনা ডোমেইন কতটুকু এবং ডোমেইন দ্বারা কি বুঝাইছে? এবার বুঝছো কিনা বলো। হ্যাঁ, না বুঝলে বলবা, আমি কোশ্চেন করলে যদি না পারো তাহলে কেমনে বুঝতে বুঝবে, পারতে হবে। এরপরে ইউআরএল দেখো, আমরা যেখানে সার্চ দিই, তুমি তোমার মধ্যে সার্চে দেখবে একটা অপশন আছে, যেখানে সার্চ এখানে ইউআরএল লেখা হতো। ইউআরএলটা মানে কি? ইউআরএল অর্থ হচ্ছে ইউনিভার্সাল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। হ্যাঁ, এটা ওয়েব অ্যাড্রেস, যে ওয়েব অ্যাড্রেসটা আমরা পাই ওটা হচ্ছে ইউআরএল নামে পরিচিত। তো প্রতিটা ওয়েব পেজের একটি সুনির্দিষ্ট বা অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে, যার সাথে ইন্টারনেটে সংযুক্ত থেকে ওয়েব ব্রাউজারের সাহায্যে যে কোনো জায়গা থেকে আমরা ওয়েবসাইটের পেজগুলো ব্রাউজ করবে, সেই ঠিকানাটা ওয়েব অ্যাড্রেস পেজ বলো, অথবা এটাকে তোমার ইউআরএল নামে পরিচিত। ঠিক আছে, এটা সিম্পল একটা জিনিস। ওয়েবসাইটের ধরন কেমন হতে পারে, এটা তোমাকে পড়িয়েছি যেহেতু অফলাইনে, তো আমি একটু দ্রুত বলবো এটা। একটা স্ট্যাটিক ওয়েবসাইট আছে, একটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট আছে। যে সকল ওয়েবসাইটের তথ্য তোমার ওয়েবসাইট ব্যবহারের সময় পরিবর্তন হয় না, তাদেরকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। স্ট্যাটিক ওয়েবসাইট যেমন হাইপারটেক্সট স্মার্ট ল্যাঙ্গুয়েজ অথবা সিএসএস দিয়ে তৈরি করে, যেমন দুইটা ল্যাঙ্গুয়েজ, একটা সিএসএস ল্যাঙ্গুয়েজ, একটা এচটিএমএল ল্যাঙ্গুয়েজ। এটা আমরা এচটিএমএল পড়বো, আমরা এভাবে এচটিএমএল শিখবো। হ্যাঁ, আর ডাইনামিক ওয়েবসাইট কি, যে সকল ওয়েবসাইট তথ্য ওয়েবসাইট ব্যবহারের সময় পরিবর্তন হয়, মানে তুমি ওয়েবসাইট ব্যবহার তখন তথ্যগুলো চেঞ্জ হয়ে যাবে, তখন সেটা ডাইনামিক ওয়েবসাইট বলা যায়। ডাইনামিক ওয়েবসাইট এইচটিএমএল সিএসএস বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ডাটাবেস সমন্বয় করে তৈরি করা হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো ওয়েবসাইটের ধরন যেটা বললাম, একটা ডাইনামিক থাকে, একটা হচ্ছে তোমার স্ট্যাটিক থাকে। হ্যাঁ হ্যাঁ, সেদিন যেটা বলছো ওইটাই, আমি যেহেতু তোমাদের আজকে এইচটিএমএল শুরু করে বলছি, শুরু থেকেই স্লাইড বানাইছে আর কি, যাতে ফুল সাবজেক্টটা কভার হয়। তো দেখো ডাইনামিক যেটা, যে বলছিলাম যে একদম সরাসরি সে যে যাবে না, সে কি করবে, মধ্যবর্তী একটা ডাটা বেসের মাধ্যমে সে ব্রাউজারে যাবে। ঠিক আছে, মানে হচ্ছে তুমি যদি তোমার জিএফকে চিঠি দিতে চাও, তখন হচ্ছে এই হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার বন্ধু, বন্ধুকে পাঠাইছে, এখন বন্ধু চাইলে কি করতে পারে, চিঠিটা চেঞ্জ করে আরেকটা চিঠি তাকে দিয়ে দেবো, বন্ধু নিজের নামে চালা দিতে পারে একটা চিঠি, তাহলে চেঞ্জ হতে পারে, তাই না? তাহলে তোমার এটা হচ্ছে ডাইনামিক, আর স্ট্যাটিক হচ্ছে সরাসরি, তুমি নিজেকে যদি দাও সরাসরি, তখন সেটা হয়ে যাবে স্ট্যাটিক। হ্যাঁ সিম্পল। ওয়েবসাইটের ধরন দেখো, যেমন আমরা স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধাগুলো পড়বো। যেমন এটা কি করা, তোমার সহজে তুমি ডেভেলপ করতে পারবা, সহজে কাজ করতে পারবা। তারপর হচ্ছে এখানে খুব খরচ কম, আর দ্রুত লোড হয়, সাইজের সহজেই ওয়েব পেজের লে আউট পরিবর্তন করতে পারবা তুমি। হ্যাঁ হ্যাঁ, ডাইনামিক কোনো কিছু দেওয়া যায় বলতে, আমি কোশ্চেন ক্লিয়ার না, কোশ্চেন ক্লিয়ার করে বইলো, আর ক্লিয়ার হলে বলার দরকার নাই। ডেটাবেস না থাকা অধিক নিরাপদ, বুঝছো, এখানে ডাটাবেস আর স্ট্যাটিক অসুবিধা গুলো পড়বা, এখানে নোট করা আছে। তারপর আমার ডাইনামিকের সুবিধা আছে, দেখো আহ এখানে ডাইনামিকের সুবিধাগুলো পড়বা, পাঁচটা অ্যাড করা আছে। হুম। আর তোমার ডাইনামিকের অসুবিধাগুলো পড়বা, দুইটা অ্যাড করা আছে। তবে আমরা যখন এই স্লাইডে আমরা ডাইনামিকের তোমার স্ট্যাটিকের সুবিধা অসুবিধা পড়বো, এই স্লাইডে আমরা ডাইনামিকের সুবিধা অসুবিধা পড়বো, তখন আমরা কি করবো, এখানে পার্থক্যগুলো খুব ইজিলি বুঝবো। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে তোমার আসতে পারে, যে নাম্বারে আসতে পারে সর্বোচ্চ, যে স্ট্যাটিক আর ডাইনামিকের। হ্যাঁ, এগুলা অনেকটা রিডিং বলতে পারো। তো যেহেতু অভ্যাস শুরু, তো আমরা শুরু থেকে শুরু করতে হবে, ঠিক আছে। আচ্ছা,
তো এখানে আমরা কি করব, আমরা হচ্ছে তোমার স্ট্যাটিক ওয়েবসাইটে ডাইনামিক ওয়েবসাইটে পার্থক্যগুলো আমরা করে নিব। হ্যাঁ, যেমন কোনো ডাটাবেস থাকে না এখানে, আর এটার মধ্যে ডাটাবেস থাকে। হ্যাঁ, চাইলে এক পার্ট মুখস্থ করে ওটা হচ্ছে না 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 বসাই দিবা, তাহলে হয়ে যায়। ঠিক আছে। তো আশা করি আমরা এটা এটুকু তোমার এসডব্লিউ থাকবে আর কি, তুমি করে নিবা। আর না বুঝলে আমাকে অবশ্যই বলবাই, আমি বুঝাই দিব, সমস্যা নাই। এখন আছে ওয়েবসাইট স্ট্রাকচার, এটা ওই দিন আলোচনা করেছি। ওয়েবসাইট স্ট্রাকচারের মধ্যে আমরা এখানে 4 ধরনের স্ট্রাকচার পড়াবো। হ্যাঁ, একটা হচ্ছে ট্রি বা হ্যারিকাল কাঠামো, একটা লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, একটা হচ্ছে নেটওয়ার্ক বা লিঙ্ক কাঠামো, একটা হচ্ছে হাইব্রিড কাঠামো। ঠিক আছে, এই 4 ধরনের ওয়েবসাইট হয়ে থাকে আমাদের বেসিক্যালি। এসডব্লিউ হচ্ছে তোমার স্ট্যাটিক, এটার সুবিধা অসুবিধা, ডাইনামিকের সুবিধা অসুবিধা, আর স্ট্যাটিক ডাইনামিকের পার্থক্য, এই তিনটা। আর আমরা ওয়েবসাইট স্ট্রাকচার আমি পড়িয়ে দিচ্ছি, এটা 4টা থাকে এই স্ট্রাকচার। তার মধ্যে আমরা প্রথমে দেখো লিনিয়ার কাঠামোটা পড়াবো। ঠিক আছে, কথা কম বলে তুমি পড়াটাকে বলবো। ঠিক আছে, বাড়তি কথা আমরা শেষে বলবো। শুধু বুঝলে ইয়েস, তাহলে নো, এটা ক্লাস চলাকালীন। আর আদার্স কথাগুলো আমরা মানে ক্লাস শেষে বলবো। এবার এসডব্লিউ কোনটা, তারপর হচ্ছে এটা বুঝলে ওটা বুঝে নেই, তখন অবশ্যই বোঝাবো। আর ক্লাসের মধ্যে যে টপিক নিয়ে আসবে টপিকের মধ্যে থাকবে, তাহলে ক্লাস ইজিলি বুঝতে পারবা। তো দেখো, আমরা এখানে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামোটা পড়াবো। ঠিক আছে, যখন তোমার সাইডে পেজ গুলো একটি নির্দিষ্ট ক্রম অনুসারে এক অপরের সাথে সংযুক্ত থাকে, দেখো একটার পর একটা পর পর। হ্যাঁ, আমরা যেমন সোজা রাস্তাকে বলে লিনিয়ার রাস্তা। পেজ এটা দেখো পুরো সোজা অবস্থা আছে, এই সোজা অবস্থা আছে একটার পর একটা। এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড। আবার উল্টা, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা, এটার সাথে এটা। ফেজ 1 2 ফেজ 3 ফেজ 4 পর্যন্ত। মানে এটা হচ্ছে লিনিয়ার কাঠামো, একদম সোজা। ঠিক আছে। এবং ফেজ গুলোতে নেক্সট প্রিভিয়াস পাস্ট ক্লাস ইত্যাদি লিঙ্কের মাধ্যমে ভিজিটর প্রতিটি ফেজকে দেখতে পারে। মানে আমি যদি ফেজ 1 থাকি, আমি কি বলবো নেক্সট, ফেজ 2 শো করবে, নেক্সট ফেজ 3, নেক্সট ফেজ 5, এর যদি বলি প্রিভিয়াস মানে কি, আমি 2 পাস করলে প্রিভিয়াস দেখাও আমাকে, তখন সে কি করবে, আমাকে ফেজ 1 দেখাবে আবার। ঠিক আছে। আর ফার্স্ট বলে খুব দ্রুত, আর লাস্ট বলে তোমার, ফার্স্ট বলে প্রথমটা শো করবে, আর লাস্ট বলে তোমার শেষটা শো করবে। ঠিক আছে, তো আমরা এইভাবেই হচ্ছে তোমার লিনিয়ার সিঙ্ক কাঠামোটা আমরা মানে পরীক্ষার লিখবো যদি আসে, এটুকু লিখলেই হবে। আর ভাই যেভাবে বুঝেছি এভাবে লিখে আসলে হবে। ঠিক আছে, আশা করি লিনিয়ার কাঠামো বুঝতে পারছো। তারপর একটা নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্ক কাঠামো তোমাকে ওই জন্য বোঝানো হয়েছে যে 4টা কম্পিউটার যদি থাকে বা পেজ যদি থাকে, সবগুলা প্রতিটা প্রতিটার সাথে কানেক্টেড থাকবে। দেখো ফেজ 1 মানে 4টাকে 4 করে রাখবা, এটা 2 এর সাথে কানেক্টেড, 1 আবার 4 এর সাথে কানেক্টেড, 4 আবার 5 এর সাথে কানেক্টেড, 5 আবার 2 এর সাথে কানেক্টেড, আবার এই যে মধ্যখানে 3 রাখছি, এটা আবার সবার সাথে কানেক্টেড। এইরকম যে মাল্টিপল কানেক্টেড, মানে এরকম থাকবে, এটা এটার সাথে কানেক্টেড, আবার এটা 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 এরকম একটা কাঠামো হবে। তখন সেটাকে আমরা বলবো নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো। ঠিক আছে, যেখানে প্রতিটি পেজ আবার তাদের নিজেদের সাথে যুক্ত থাকে। ঠিক আছে। একটা একটি হোম পেজের সাথে পেজের অন্যান্য পেজ, মানে এখানে হোম পেজ তুমি ঠিক বলতে পারো, এদের সাথে আশেপাশে সবাই কানেক্টেড। এরপর হচ্ছে ট্রি কাঠামো। ট্রি তো বোঝোই, গাছের মতন একটা। এই কাঠামোতে ধরো এই একটা গাছ, এটাকে গাছ বুঝতে পারো, এটার আবার ডাল ফল আছে একটা, দুইটা, তিনটা। এরপর আবার এটার আবার ডাল গাছ আছে দুইটা, এটার আবার তিনটা, এটা আবার দুইটা। ঠিক আছে। তো এরকম গাছের মাঝে যদি যেটা হয় বা ট্রি কাঠামো হয়, সেটা হচ্ছে আমাদের কি হবে, তোমার হায়ারার্কিক্যাল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হায়ারার্কিক্যাল কাঠামো। এরপর হচ্ছে তোমার ওয়েব ডেভেলপিং একটু বলি। দেখো, যদি তুমি ওয়েব ডেভেলপ করতে চাও, ঠিক আছে, তাহলে তোমাকে অবশ্যই কোডিং করতে হবে। কারণ আমরা কোডিং তো অনেক, সি প্রোগ্রাম আমরা জানি, তারপর হচ্ছে আমরা জাভা জানি, তারপর হচ্ছে আমরা আহ, বিভিন্ন ধরনের তোমার সি প্লাস প্লাস আছে, ঠিক আছে, পাইথন আছে। তো ওগুলো যদিও প্রোগ্রামিং করছি, তো এইচটিএমএল কিন্তু প্রোগ্রামিং কোডিং না, এটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, যদি এটা কোডিং এর মাধ্যমে আমরা শিখবো। তো এইচটিএমএল আমরা অনেক কোডিং এর মধ্যে আমরা এই সপ্তাহের মধ্যে আমরা এইচটিএমএল টা শিখবো। এবং এইচটিএমএল এর মধ্যে হচ্ছে আমরা ডিজাইন করবো, এই জন্য এটাকে ডেভেলপিং বলতে পারো। ঠিক আছে। তো আমরা এখানে পড়বো কি, এইচটিএমএল নিয়ে পড়াশোনা করবো। ঠিক আছে, এইচটিএমএল কে আবিষ্কার করেছেন, বিজ্ঞানীর নাম কি মনে আছে বলো তো? বিজ্ঞানীটার নাম বলতে পারবা? আমাদের দাদা, নানু, কাকু। হ্যাঁ, এই মানে এটা পারবো না, 3 বার নাচতে তোমাকে বেশি দিন পড়াইছে। ঠিক আছে, সব মনে থাকলে এইগুলো কেন মনে থাকে না? টিম বার্নার্স লি।
এই ভদ্র মানুষটা তোমার HTML আবিষ্কার করছে। ঠিক আছে, এনাকে বললো, হ্যাঁ এখন অনলাইন তো পিটাইতে পারবো না, সামনে আসলে প্রচুর পিটন দিব। পড়াশোনা কিছু করো না পাশে যাইয়া, শুধু ভাইয়া এটা পড়াই না ওটা পারি পারি, কই কিছু তো পারো না, জিজ্ঞেস করলে পারো না। আচ্ছা, তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার দেখো HTML নিয়ে আলোচনা করবো। তো আমরা HTML এই পেজটা একটু খালি রাখছি। এখানে আমরা কাঠামোটা দেখাইতাম, কিন্তু কাঠামোটা পরের পেজ আবার আছে। ঠিক আছে, পরে কিন্তু তোমার এখানে ব্রেন স্ট্রমিং একটা টেস্ট নেওয়া হবে, তুমি বলবো আমি লিখবো, এটা শেষে। তো দেখো HTML কোড, আমরা কোডিং স্টার্ট করবো। কোডিং তো বলছিলাম যে HTML এর শুরুর ট্যাগটা ওটা হচ্ছে এরকম। ঠিক আছে, এটা শুরুর ট্যাগ। আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। HTML কে শেষ করে কিভাবে, তুমি এরকম দিয়া তারপর সেখানে একটা স্ল্যাশ দিলে এটা ক্লোজিং ট্যাগ দিবে। তাহলে দিস ইজ ওপেনিং ট্যাগ, আর দিস ইজ ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, তাহলে আমরা ওপেনিং ক্লোজিং আমরা পারবো। তারপরে HTML কোডের যে স্ট্রাকচার ভাই বললাম, এই হলো স্ট্রাকচার। কিভাবে স্ট্রাকচারটা করবে দেখো, এই অংশটা না দিলেও সমস্যা নেই। ঠিক আছে, ডক টাইপ HTML দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা শুরু করবো HTML দিয়ে, তারপর আমরা হেড দিব, টাইটেল দিব, টাইটেলের মধ্যে আমরা যে কোনো নাম এখানে টাইটেল দিব, টাইটেল দিয়ে ক্লোজ করবো। এরপর আমরা হেড কে ক্লোজ করবো, তারপরে বডি শুরু করব। আর আমরা যাবতীয় কাজগুলো বডির ভিতরে করব। ঠিক আছে, যাবতীয় সমস্ত কাজগুলো আমরা বডির ভিতরে করবো, এবং হচ্ছে আমরা বডি শেষ ক্লোজ করবো। এন্ড ফাইনালি আমরা HTML, দেখো এই HTML দিয়ে HTML শুরু দিয়ে HTML ক্লোজ করতেছি। বডি থেকে বডি ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, হেড থেকে হেড ক্লোজ ক্লোজ হইলো। হ্যাঁ, আবার টাইটেল থেকে টাইটেল ক্লোজ হলো। তাহলে এই যে অংশটা, এটা এটা হলো HTML এর বেসিক স্ট্রাকচার। হ্যাঁ, দিস ইজ দা বেসিক স্ট্রাকচার। তোমাকে অবশ্যই এই বেসিক স্ট্রাকচারটা মনে রাখতে হবে। কারণ কি, কারণ তুমি বেসিক স্ট্রাকচার না জানলে কোনো কোডিং তুমি পারবা না। সমস্ত কাজগুলো বডির ভিতরে হবে। তুমি টেবিলের কাজ করো, তুমি হাইপার লিঙ্কের কাজ করো, লিস্টের কাজ করো, সব কাজগুলো কিন্তু বডির ভিতরেই হবে। দ্যাটস ওয়াই অবশ্যই নেক্সট ক্লাস করার আগে তোমাকে প্রথম যে লেকচারটা এটাকে ভালো করে শেষ করে রাখতে হবে। এখানে পি নামের একটা ট্যাগ আছে, পি ট্যাগকে বলা হয় প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে, পি ট্যাগের ওপেনিং হচ্ছে পি, শেষে হচ্ছে স্ল্যাশ পি। ঠিক আছে, এটার তাহলে ওপেনিং আছে ক্লোজিং আছে, তাহলে এটা মানে প্যারাগ্রাফ লিখতে থাকবা। হ্যাঁ, আমরা প্যারাগ্রাফ লিখি, লাইন বা লাইন লিখতে থাকি, এরকম লাইন বাই লাইন লিখি, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। তো আমরা ওই বডির ভিতরে রাখবো, বডিকে ক্লোজ করে দিচ্ছি আমরা। ঠিক আছে, আর পি হচ্ছে প্যারাগ্রাফ। আচ্ছা, তারপরে দেখো প্যারাগ্রাফের এখানে আমরা আরেকটা দিচ্ছি যে কিভাবে, ধরো ভাইয়া HTML দিয়ে শুরু করলাম, তারপর হেড দিলাম, টাইটেল দিলাম, টাইটেলকে ক্লোজ করলাম, হেড কে ক্লোজ করছি দেখো। তারপর হচ্ছে বডি শুরু করলাম, আমি এখানে যেটা লিখবো, ডিকোডার স্টুডেন্ট জোস, পি ক্লোজ করে দিলাম, বডি ক্লোজ করলাম, HTML ক্লোজ করলাম। তাহলে আমাকে কি শো করতেছে দেখো, এটা শো করতেছে, এটা এটা আমাদের ফলাফল শো করবে। তাহলে এইগুলো হচ্ছে প্যারাগ্রাফ টাইপ। তাহলে প্যারাগ্রাফটা ক্লিয়ার কিনা বলো, বলো প্যারাগ্রাফটা ক্লিয়ার? এই ক্লাসের মধ্যে থাকবা, অন্য কোনো কাজ করবে না, মনোযোগ দিয়ে ক্লাস করো। হেডিং ট্যাগ দেখো, তোমাকে ওই দিন ভাই হেডিং ট্যাগ বুঝাইছিলাম, হেডিং ট্যাগ 6টা আছে, মনে আছে কিনা জানি না। যে H1 থেকে শুরু করে H2, H3, H4, H5, H6, 6টা হেডিং ট্যাগ ছিল তাই না? তার মধ্যে সবার বড় হেডিং ট্যাগ কোনটা বলো, বলো সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটা? এখানে H1 থেকে H6 পর্যন্ত সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটা? সবচেয়ে বড় H6। শিওর তুমি? আর এই শিওর? তোমাকে আমি একদম কুচি কুচি করে কাটবো। হ্যাঁ, এখনো ইয়েস না? সবার বড় হেডিং ট্যাগ H1, আর সবচেয়ে ছোট হচ্ছে H6, বড় থেকে ছোটর দিকে যায়। ঠিক আছে, অলরেডি এখানে সাইডে একটা উদাহরণ দেওয়া আছে, তারপরে ভুল করলাম। এবার বলো সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটা বলো, ফার্স্ট। H1, হ্যাঁ, আর সবচেয়ে ছোট H6, এটা মাথায় রাখবা। দেখো আমরা একটা উদাহরণ দিচ্ছি, আমরা হচ্ছে আবার এই গঠন সবসময় লিখতে হবে। ঠিক আছে, তুমি এখানে হেডিং চাইছে মাই ফার্স্ট ওয়েবসাইট লিখতে, অথবা তুমি মাই ফার্স্ট কোডিং যা লিখতে পারো। এখন দেখো আমি H1 থেকে H6 পর্যন্ত এই দিলাম, আমি কি শো করবো, H1 দেখো, ওয়ান হচ্ছে এই লাইনটা, দিস ইজ মাই H2 ট্যাগ। ঠিক আছে, এটা আসবে সবার আগে, এইটা সবার আগে, সরি উপরেরটা আসবে, এটা এটা সবার বড়। এরপরে এটা এটা S2, এটা S3, S4, S5, দেখে S6 দেখা যাচ্ছে না, আপনি বলছেন নাকি S6 সবার বড়। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার কি হবে হেডিং ট্যাগ, মানে হেডিং ট্যাগ 6টা থাকে, 6টার মধ্যে সবচেয়ে বড় H1, সবচেয়ে ছোট H6। পরীক্ষাতে MCকিউ থেকে আসতে পারে, এখনই যদি না শিখো ভুল করবা। ঠিক আছে, আসল কথা তুমি পড়ো না,
এই জন্য লাস্ট ক্লাসে আমি আইসিটি পড়াইছি তোমার, বাসা থেকে কিছুই বলো নাই, যার ফলাফল আজকে দেখতে পাচ্ছি, ভুল উত্তর দিচ্ছ তাই না? আর তারপর হেডিং ট্যাগের পর আবার চলে যাবো তোমাকে এই ট্যাগ গুলাতে, আমরা বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ বলতে পারো? বলো তো বোল্ড ট্যাগ কি, ইটালিক ট্যাগ কি, আন্ডারলাইন কি, সিরিয়ালে বলতে পারবা? ইয়েস অর নো, খুব দ্রুত। আমি কি বোল্ড ট্যাগ? হ্যাঁ পারবা? বলো বোল্ড ট্যাগ কি, বোল্ড ট্যাগ কি রেজিস্টার করে? আবার আমি দেখতেছি, বলো। আরে লিখা মোটা করে ফেলবে, মানে ট্যাগের কথা জিজ্ঞেস করছি। বোল্ড মানে তো মোটা করা, ঠিক আছে, মানে কি দিতে হয় সেটাকে মোটা করার জন্য? কোন ট্যাগ? ট্যাগ বলতো না, এরকম বুঝাইছি না? ট্যাগ কি, কোন ট্যাগ দিতে হয় সেটা বলো শুধু। এই ফলাটাকে আমি ধইরা উল্টো করে পিটাবো এমনি। তোমাকে বোল্ড বলতে মানে কোন ট্যাগ ইউজ করতে হয়। হ্যাঁ, আমি একটা দেখা দিচ্ছি, এই বোল্টের জন্য তোমার বি ট্যাগ ইউজ করতে হয়, এই বি ট্যাগ। তো বি ট্যাগের হচ্ছে এটা অপেনিং ট্যাগ, আর এখানে মাঝে আমরা যা লিখবো সেটা, আর বি কে আমরা ক্লোজ করে দিবো। দিস ইজ দ্য ক্লোজিং ট্যাগ। তাহলে বুঝতে পেরেছো? তাহলে আমাকে বলো, ইটালিক ট্যাগের জন্য এরকম কোন ট্যাগ ইউজ করবো, আন্ডারলাইনের জন্য কোন ট্যাগ ইউজ করবো সেটা বলো। বলো। আরে ওটা লিখা লাগবে না, শুধু ট্যাগটা বলো। আরে বোকা ছেলে, মানে ভাই বি বলছি না, তুমি যদি এটার জন্য কোন ট্যাগ, শুধু অক্ষরটা বলো, ডিজিটটা বলো। তোমাকে তো ভাই এটা লিখতে বলি নাই, তুমি এটা এটার জন্য বলতেছো না, এটা লিখতে হবে না, শুধু ভিতরে কি হবে সেটা বলো। হ্যাঁ, এই তো উত্তর আসছে, পারবো না। ইটালিক ট্যাগের জন্য আই ট্যাগ ইউজ করা হয়, ঠিক আছে? পড়াশোনা করো না, আই ট্যাগ ইউজ করতে হয়। আই ট্যাগ ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ হচ্ছে কি স্ল্যাশ আই। এটা কাজটা কি, লেখাকে বাঁকা করানো। আর আন্ডারলাইন জন্য আমরা ইউ ট্যাগ ইউজ করি, ইউ ট্যাগ, এই ইউ ট্যাগের ওপেনিং ট্যাগ, মাঝে কিছু লিখবো, ইউ ট্যাগকে ক্লোজ করবো। তো এইটা হচ্ছে তোমার কি আন্ডারলাইন ট্যাগ। ঠিক আছে, তাহলে বোল্ড ট্যাগের জন্য বি ট্যাগ, বি ক্লোজ করবো, আই ট্যাগ, ইটালিকের জন্য আই ট্যাগ, আই ক্লোজ করবো। আর আন্ডারলাইন জন্য ইউ ট্যাগ, ইউ ক্লোজ করবো। এবার বুঝছো কিনা বলো? বুঝতে পেরেছো? আচ্ছা, ধন্যবাদ। তো এখানে তোমাকে এখানে বলা আছে দেখো, মানে সবগুলো উদাহরণ দিয়ে তোমাকে দেখানো হয়েছে। যেমন তুমি যদি, আর বিয়ার ট্যাগ কি জানো? তো এই বলে দিই, বিয়ার ট্যাগটা হচ্ছে এই যে বিয়ার ট্যাগ, এটা কিন্তু শুধু ওপেনিং আছে, ক্লোজিং নেই, তোমাকে লাস্টবার বলা হয়েছিল। এটা হচ্ছে একটা লেখা থেকে আরেক লাইনে যাওয়ার জন্য, ধরো ভাই লিখতেছি লিখতেছি এই লাইন থেকে সেকেন্ড লাইনে যাবো, তখন বিয়ার ট্যাগ ইউজ করবো আমরা, ঠিক আছে? আর বিয়ার ট্যাগ হচ্ছে এমন একটা ট্যাগ যেটা কোনো ক্লোজিং ট্যাগ নাই। এটা আবার এমসিকিউ তো আসলে ভালো। দেখো আমি হ্যালো ডিকোডার স্টুডেন্ট লিখলাম, লেখার পরে আমি এখানে দেখো তোমার এখানে একটা ট্যাগ ইউজ করছি, সেই ট্যাগটা আবার ট্যাগ ক্লোজ করে দিচ্ছি। আবার দেখো আই ট্যাগ আমরা ইউজ করলাম, আইটা ক্লোজ করেছি, স্ট্রং ট্যাগ দিয়ে স্ট্রং ট্যাগ ক্লোজ করে দিচ্ছি। আবার বিআর বিআর দিয়ে আমরা সেকেন্ড লাইনে যাচ্ছি, তাই না? এরকম আমরা যাচ্ছি। তারপরে হচ্ছে আমরা ডিলেট ট্যাগ ইউজ করে ডিলেট লেখাকে ডিলেট করার জন্য, দেখো এই একটা দাগ আছে ডিলেট ট্যাগের জন্য। তো এরপরে হচ্ছে আমরা ইউ ট্যাগ দিচ্ছি, আন্ডারলাইন করে দেখো লেখা নিচে আন্ডারলাইন চলে আসছে। আর ইটালিকের জন্য আমরা এটাকে এই লেখাটা ইটালি হয়ে গেছে, বাকি গেছে। ঠিক আছে, এই হলো তোমাকে একটু এগুলোর ইউজ দেখালো তোমাকে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইনের ইউজ দেখানো হয়েছে এই উদাহরণের মাধ্যমে। আর এখানে বিআর ট্যাগ ইউজ করে করে আমরা পরবর্তী লাইনে গিয়েছি। ঠিক আছে, অ্যাড্রেস ট্যাগের জন্য আমরা কি ইউজ করবো? আমরা অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস ট্যাগ ইউজ করবো, ঠিক আছে? অ্যাড্রেস নিজে একটা ট্যাগ, মানে এইভাবে দিয়ে হচ্ছে তুমি অ্যাড্রেস লিখবা। অ্যাড্রেস বানানটা এখানে আসলে লিয়া এটাকে আবার ক্লোজ করে দিবা, ঠিক আছে? অ্যাড্রেসকে আবার ক্লোজ করে দিবা, তখন তুমি অ্যাড্রেস ঠিক পাবা। যেমন তুমি ইচ্ছা একটা ঠিক রাখবা, HTML শুরু করবা, হেড করবা, টাইটেল ক্লোজ করবা। এই বডির ভিতরে তুমি কি করবে দেখো, বডির ভিতরে তুমি হচ্ছে এইগুলো লিখবা, লিখেছে বডিকে ক্লোজ করে HTML ক্লোজ করবা। তো অ্যাড্রেস তো বুঝোই, অ্যাড্রেস মানে তোমার ঠিকানা। তো অ্যাড্রেসটাকে যদি অ্যাড্রেস দিয়ে শুরু করবা, অ্যাড্রেসটা ক্লোজ করবা। ঠিক আছে, আর এই তোমার ঠিকানাটা শো করছে এখানে। না বেশি পড়াবো না, আরো কি বলে, দুটা স্লাইড বাকি আছে। এমনি হ্যাঁ, কানে নিশ্চিত দুটা দিব। সারাদিন পোলাপাইন, 6 মিনিট ক্লাস করছি মাত্র। হম, এখন কয়টা বাজে? মাত্র তোমার কাছে 9:30 শুরু করছি, মাত্র 35 মিনিট হয়েছে। তোমাদেরকে ছাড় দিয়ে দিতে কোনো কথা শোনো না। আঙ্কেলকে কল করবো নাকি? হ্যাঁ, বলো। থাকি বলে আম্মু কোনো কল করবে? ক্লাস ছেলে ক্লাস অ্যাটেন্ড করে না। আমার অনেক কষ্ট করে তোমাদের স্লাইড গুলো বানাইতে হয়, এখন তোমরা ক্লাস না করলে আমার তো এত কষ্ট করতে হবে না, আমার পরীক্ষার মাঝে পড়াচ্ছি। আচ্ছা, সাব আর সুপ এর জন্য তোমাকে পড়াইছি, সুপ মানে উপরে ওঠা না, সাব মানে নিচে নামানো।
যেমন তুমি এখানে দেখো এই স্কোয়ার যদি লিখতে চাও, এই স্কোয়ার মানে টুটাকে উপরে উঠাইতে হবে, তখন তুমি স্যুপটাকে ইউজ করবা। ঠিক আছে, ধরো আমি যদি লিখি স্যুপ, হ্যাঁ, স্যুপ লিখি, এখানে যদি আমি এ লিখি, হ্যাঁ, এরপর টুটা লিখে যদি আমি স্যুপকে ক্লোজ করে দিই, স্যুপকে ক্লোজ করে দিই, তখন তোমার কি হবে? তখন তোমার হচ্ছে তোমার শো করবে স্কোয়ার। আবার তুমি যদি S2 বলো যে ভাইয়া S2 কে আমি লিখবো ট্যাগের মধ্যে, মানে HTML এর মাধ্যমে, তখন তোমার কি হবে? টুটাকে নিচে নামাই করতে দেখো, তখন নিচে নামালে সাব ইউজ করবে। তখন তুমি প্রথমে H দিবা, তারপর হচ্ছে সাব ট্যাগ ইউজ করবা। হুম, সাব ট্যাগ ইউজ করে এরপর সাব ট্যাগকে ক্লোজ করে দিবা। ঠিক আছে, দেখো ভাই সাব ট্যাগকে ক্লোজ করে দিচ্ছি। হুম, তখন তোমার S2 হয়ে যাবে। তো সেই তো, তুমি শান্তি পেয়েছো নাকি? তারপর বুঝছো কিনা বলো, আচ্ছা থ্যাংক ইউ চলে আসছে। আজকের ক্লাস কেমন লাগলো বলো? হ্যাঁ, খুব নাইস। না এখন নাইস হলে আপনি এটা পরীক্ষা দেন, বলেন HTML এর স্ট্রাকচারটা বলেন, আমি লিখি কি লিখবো প্রথমে। খুব দ্রুত রেসপন্স করতে হবে। আমি তোমার রেসপন্স দেখতে পাচ্ছি, শুধু বলে যাও। দ্রুত HTML এর স্ট্রাকচারটা বলো, প্রথমে কি লিখবো? আমি দুষ্টুমি করলে কিন্তু আঙ্কেলকে কল দিব, ঠিক আছে? এটা ক্লাস চলতেছে। কয়টা রেসপন্স করে HTML কোডিংটার আর স্ট্রাকচার বলো। প্রথমে কি লিখবো বলো, আমি হেল্প করতেছি। প্রথমে HTML দিয়ে শুরু করবা। হুম, তারপরে কি হবে? পারবা কি পারবো না সেটা বলো। হ্যাঁ আলামিন, দ্রুত দ্রুত কথা বলো, পারবা কি পারবা না? পারবা না? এই কথা বলো না কেন? এই পারবা না? তুমি মাইক অন করে কথা বলো, আমি শুনবো। তুমি মাইক অন করে কথা বলো। তোমার মিউট অপশনটাতে ক্লিক করো, ক্লোরিয়াস কথা বলো। হ্যাঁ বলো বলো। আরে হ্যাঁ, খেয়াল ছিল না। বলতেছি যে ওটা পারবো, কিন্তু আসলে মনে হচ্ছে না। আজকের ক্লাস আমি পড়াইছি না, মন থাকতেছে না কেন? আমি ক্লাসে পড়াইছি না? কারণ পড়ছিলাম। হ্যাঁ, তুমি সত্য করে বলো, ওই দিনের ক্লাসের পরে হ্যাঁ, তুমি আইসিটি মানে খুলেও দেখো নাই, এইচটিএমএল বলো। তুমি ওই দিনের পরে আইসিটি ক্লাস না, খুলে দেখছি, দেখো। আজকেও দেখছি। আজকেও খুলে দেখছি ওইটা পড়া। এইগুলো সব মিথ্যা কথা। খুলে দেখলে আজকে অনেক ভালো পারতা।